হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সব কিছু রেডি করে নিয়েছি, এখন চটজলদি রান্না করে নিব। আর আজকে রান্না করব হলো আলু, সিম, বেগুন দিয়ে একটা মাছের তরকারি, চিংড়ি মাছের তরকারি। আর সেটা রান্না করার জন্য যা যা প্রয়োজন হয় আমি সব কিছু একদম রেডি করে নিয়েছি। এখন চটজলদি রান্না করে নেব আর কি। এই যে চিংড়ি মাছের মধ্যে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব হলো কড়াইয়ের মাঝে। কড়াইটা কিন্তু আমি অনেক আগেই বসিয়ে দিয়েছি, তেলও অনেক গরম হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছ খেতে তো আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। আমার না, আমার ছেলেও এগুলো খুব পছন্দ করে। আমার আর আমার ছেলের মানে পছন্দটা একই রকম। আমি যেমন চিংড়ি মাছ খেতে, ইলিশ মাছ খেতে পছন্দ করি, সেম ও চিংড়ি মাছ আর ইলিশ মাছটা খেতে খুব পছন্দ করে। মাছের এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দেওয়ার চেষ্টা করছি, আর উল্টাচ্ছেই না। আর মাছের দেখুন বড় বড় পা, আমরা এগুলো একদমই কাটি না, কারণ এগুলো খেতে আমাদের খুব পছন্দ। তাই যতটুকু কাটার প্রয়োজন ততটুকুই কাটি, বাদ বাকিগুলো রেখে দিই। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি একে একে করে সবগুলোই নামিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো সত্যিই অনেক বড় ছিল, মানে দেখে জিভে জল এসে যাচ্ছিল। আর ঘ্রাণ, সেটা আর কি আর বলবো। চিংড়ি মাছ তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে যে ঘ্রাণটা বের হয়, মানে সেটাই মনে হয় যে খেয়ে ফেলি। তারপরে আর কি ওই যে চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল সেটার মধ্যে মেথি দিয়ে আমি বাদ বাকি সবজি যা আছে সব কিছু দিয়ে, সব রকম মশলাপাতি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে জল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর খুব বেশি সময় লাগবে না, যেহেতু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তরকারিটা কিন্তু আমার হয়েও গেছে, এখন হলো নামানোর পালা। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও বেশ হয়েছিল। এটা আমার কথা না, যারা যারা খেয়েছে সবাই একই কথা বলেছে যে দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ হয়েছে। আর চিংড়ি মাছের তরকারি ভালো হলেও না হলেও কি এমনিতেই টেস্ট লাগে। তরকারি রান্না তো শেষ হয়ে গেছে, আর এখন রান্না করব হলো ডাল। আর ডালের জন্য আমি দিয়ে দিলাম এই যে রসুন। আমি রসুন সম্ভার দিয়েই মুসুরের ডালটা বেশি রান্না করি। এই যে দেখুন ডালের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তবে ডালের মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি কম হয়ে গেছে, পরিমাণ করে দিতে পারিনি। ভেবেছিলাম যে এতটুকু লবণ দিলেই হবে, খাওয়ার সময় গিয়ে দেখি লবণের পরিমাণটা কম। আর সাথে করেছিলাম হলো আলু আর সিম ভর্তা, ওইটা আর দেখায়নি। এই ছিল আমাদের আজকের খাবার দাবার, সিম আর আলু দিয়ে ভর্তা, মাছের তরকারি আর হলো ডাল। এই দিয়ে আমাদের আজকে খাবারটা চলে যাবে। খুব বেশি রান্না করিনি, অল্প অল্পই করে সব কিছু রান্না করেছি আর কি। তারপরে আর কি রান্না করতে করতে গলাটা শুকিয়ে গেল, ভাবলাম শান্তি মতো একটু বসে জলটা খেয়ে নিই। আর এই যে বোতলটা দেখছেন না, এটা আমার বোন কিনে এনেছে আগারগাঁও নতুন যে বাণিজ্য মেলা হচ্ছে সেখান থেকে। কত দিয়ে এনেছে সেটা জানি না, গ্লাস মগটা কিন্তু অনেক সুন্দর। তারপরে আর কি শান্তি করে বসে একদম ঠান্ডা ঠান্ডা 2 গ্লাস জল খেয়ে নিলাম, একটু স্বস্তি মিললাম। রান্না শেষ হয়ে গেলে হয় কি সারাদিনের কাজটা শেষ হয়ে যায়। তারপরে কি জামাটা ধুয়ে দেওয়ার দরকার ছিল কালকে, কিন্তু ওইভাবে আর ধোয়া হয়নি, তাই ভাবলাম যে ধুয়ে দিই। ধুয়ে না দিলে দেখা যাবে ঘরের মধ্যে থেকে থেকে গন্ধ হয়ে যাবে, ঘামের যে একটা গন্ধ পড়াই যাবে না। তাই ভাবলাম যে অলসতা না করে জিনিসটা ধুয়ে দিই। আর হালকা হালকা শীত পড়ছে তো, সকালবেলা এই যে জল হাতাতে কিন্তু অনেক কষ্ট লাগে, কিন্তু কাজ কি আর বাকি রাখা যাবে? কাজ তো করতেই হবে, জল তো হাতাতেই হবে। কাজ করা মানেই জল হাতানো, তাছাড়া আর কোনো উপায় নেই। আমার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন দেব ছড়িয়ে। আর ছড়াতে গিয়ে দেখে কি বারান্দার মধ্যে দুনিয়ার কাপড় চোপড়, এত কাপড় চোপড়, আর ওঠানোই হয়নি। প্রতিদিনই দেখা যায় যে ছড়িয়ে দেওয়া হয় সারা দিনের জন্য, আর ওঠানোই হয় না। এখানে 2-1 দিনের কাপড় চোপড় আমি তাড়াতাড়ি করে সবগুলো কাপড় চোপড় একসাথে গুছিয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি আর কি। তুলে তারপর একসাথে গুছিয়ে নিব। অনেকগুলো কাপড় চোপড় জমে গেছে, এই যে সবাই স্নান টান করে ছড়ানো হয় যে, আর উঠানোই হয় না। যাই হোক, উঠিয়ে আমি আমার কাপড় চোপড় যা ছিল সবগুলো আমি ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি চলে গেলাম সরাসরি সন্ধ্যার দিকে, সবাই মিলে চলে গেলাম পিঠা খেতে। আর এই যে দেখুন, এই যে খালাটা দেখছেন, ওনার পিঠাগুলো অন্যান্য পিঠার দোকান তুলনায় অনেক বড়, এমনকি অনেক টেস্টি। উনি আমাকে বলছিল, আপা আমাকে একটু ভিডিও করেন তো, ভিডিও করে বলে দিবেন আমার দোকানটা কোথায়, তাহলে সবাই মিলে খেতে আসবে। এটা হলো মোহাম্মদপুর শেকের টেকের
12 আর 14-র মাঝামাঝিতে উনি এই পিঠাগুলো বানান। অনেক রকমের পিঠা বানান, ভাপা পিঠা বানান, তেলের পিঠা বানান, তারপর চিতই পিঠা বানান। ভাপা পিঠার মধ্যে 2 রকম পিঠা আছে, 10 টাকারও আছে, 20 টাকারও আছে। চিতই পিঠা তো 10 টাকা করে, আর তেলের পিঠাগুলো 10 টাকা করে। উনি বলছিল আমাকে একটু ভিডিও করে দেন যাতে সবাই আমার কাছে পিঠা খেতে আসে। আর ভর্তাগুলো অনেক টেস্টি ছিল। এখানে শুটকি ভর্তা, তারপরে ধনেপাতা ভর্তা, আর ছিল সরিষা ভর্তা। এই যে এক এক করে উনি পিঠা বানাচ্ছিল আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এটা হলো স্পেশাল পিঠা, ডিমের পিঠা। ডিমের পিঠা আমি অনেক দেখেছি, কিন্তু এটার মধ্যে কিছু মশলা মিক্সড করেছে, সেটা দিয়েই পিঠা বানিয়েছে। এটা খেতে অনেক নাকি টেস্ট। যাই হোক, আমি কখনো ট্রাই করিনি, কোনো এক সময় ট্রাই করে দেখব। চিতই পিঠা খাওয়ার সাথে যে ভর্তাগুলো, এগুলো অনেক টেস্ট ছিল। যাই হোক, আজ এই পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।